নমস্কার। মুক্তির গল্প কবিতায় সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আমার আজকের নিবেদন লেখক বুদ্ধদেব গুহর লেখা গল্প জোয়ারের অন্তিম পর্ব। চলুন শুনতে থাকুন। জলের কুলকুলানি শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছি টেরও পাইনি। রাত কত হবে জানি না, কি এক অচেনা অস্বস্তিতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো একটু আগে কোনো শব্দ শুনলাম, ঝপ করে জলে কিছু পড়ার শব্দ। জালি বোটের পেছনে বাঁধা ছিল, সেটা বোটের সঙ্গে ধাক্কা খেলে যেমন শব্দ হয় তেমনই। তারপর ভাবলাম হয়তো ভুল শুনলাম। বিছানায় উঠে বসলাম, গাটা ছমছম করতে লাগলো। এমন কখনো হয়নি। এতবার এসেছি সুন্দরবনে, অন্ধকার দুপাশের জল আর জঙ্গলের প্রভেদ বোঝা যায় না। আকাশে ভোরের শুকতারাটা জ্বলজ্বল করছে দেখলাম, আর কোনো পরিবর্তন নেই। কুলকুল করে জল চলেছে, সেই কুলকুলানি শব্দ শোনা যাচ্ছে শুধু। ভাটা শেষ হয়ে জোয়ার শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হলো। মনে হলো আবছা কালো ও গাঢ় ধূসরে মেশানো কুমিরের গায়ের মতো অন্ধকার তীর বোট থেকে বেশি দূরে নেই। কিসের শব্দ শুনলাম বোঝবার চেষ্টা করছি, এমন সময় ঘেটো কালাশির বুক ফাটা আর্তনাদ শুনলাম। সাহেব, স্যামুয়েল দা, নটবরকে জানোয়ারে নিল। কোনো সারেং আমার মাথার মধ্যে টুংটুং করে অবিরাম ঘন্টি বাজতে লাগলো, কিন্তু আমার মগজের ইঞ্জিনম্যান কোনো কাজ করলো না, ইঞ্জিন স্টার্ট পর্যন্ত করলো না। কি ঘটে গেল বোঝবার চেষ্টাও করতে পারছিলাম না। যন্ত্রচালিতের মতো এক লাফে সারেংয়ের কেবিনে উঠে সার্চ লাইটটা জেলে চতুর্দিকে ঘুরিয়ে দেখবার চেষ্টা করলাম। প্রথমে কিছুই দেখতে পেলাম না, তারপর আবার ভালো করে ঘুরোতে দেখলাম নটবরের হলদে জামার ছেঁড়া ছেঁড়া টুকরো ডাঙ্গার কেওড়ার শুলোয় ছিঁড়ে ছিঁড়ে আটকে আছে। জালি বোটের ভিতরে ওর কাঁথা আর বালিশটা পড়ে আছে। কাদা মাখানো বাঘের একটি পায়ের ছাপ এবং কাদার দাগ লেগে আছে কাঁথাটাতে। ততক্ষণে নিচের কেবিনে শোরগোল পড়ে গেছে। সাহেব রাইফেল নিয়ে ডেকে উঠে এসেছেন। ঘেটো আর অছিমুন্দি দুজনেই ডেকে উঠে এসেছে। কাঁদতে কাঁদতে ফোপাতে ফোপাতে ঘেটো যা বলল তার মর্মার্থ হচ্ছে নটবর ওদের কথা না শুনে জালি বোটে একা একা শুতে গেছিল সেই প্রথম রাতেই। একটু আগে শব্দ শুনেই ধর্মরিয়ে উঠে বসে ঘেটো দেখে যে বাঘ নটবরকে মুখে করে সাঁতরে চলে যাচ্ছে। ডাঙ্গায় উঠে জঙ্গলের ভিতরে চলে গেল। যতক্ষণ বাঘকে দেখা যাচ্ছে ততক্ষণও মুখ দিয়ে আওয়াজ করতে পর্যন্ত পারিনি। কোনো দৈব অভিশাপে ও যেন বোবা হয়েছিল। বাঘ দৃষ্টির আড়ালে যাওয়া মাত্র ও চিৎকার করে উঠেছে। সাহেব নিরুপায় হয়ে রাইফেল নিয়ে ডেকে দাঁড়িয়ে রইলেন। তার 7 বছরের পুরনো ইঞ্জিনম্যান নটবরকে তিনি বোটে থাকা সত্ত্বেও বাঘে নিয়ে গেল। নেবে না? বেশ হয়েছে। হারামজাদাকে বললাম বাহাদুরি করিস না, তা নয়, বেশি বেশি। অথচ এই অন্ধকারের শেষ রাতে এক হাঁটু কাদা ভেঙে শুলো বাঁচিয়ে হ্যাতাল আর গড়ানের ঝোপে ঢোকা মানে বাঘ যে দেশে নিয়ে গেছে সেই অদেখা দেশে যাওয়া। তাতে কোনো ভুল নেই। পৃথিবীতে এমন কোনো শিকারী জন্মায়নি যে অমাবস্যার শেষ রাতে সবে ভাটি দেওয়া সুন্দরবনের কাদার মধ্যে সবে মানুষ নেওয়া বাঘকে অনুসরণ করে হ্যাতাল গড়ানের বনে ঢুকতে পারে। সে যদি বাঁচে তাকে বনবিবি বাঁচাবেন। বাবা দক্ষিণ রায়ের উপর বড় ভক্তি ছিল নটবরের। ইঞ্জিন ঘরের কুলুঙ্গিতে বনবিবির মূর্তি রেখেছিল অছিমদ্দি। সুন্দরবনে এলেই ওরা পুজো করত। কিছুই হলো না, এখন নিরুপায়। সকাল না অবধি কিছুই করার নেই। বাসন্তীতে একবার একটি বাঘে ধরা জেলের মৃতদেহ দেখেছিলাম। আমরা যেমন কই মাছের মাথা চিবিয়ে খাই, তেমনই মাথাটা চিবিয়েছিল। নটবরের মুখটা মনে পড়ল। ভাবতে পারি না, ইস নটবর। 20-25 মিনিট বাদেই আলো ফুটল পুবে।
সাহেব সেই যে ডেকে এসে আমার পাশে চুপ করে বসেছিলেন, কোনো কথা বলেননি, কেবল পুবে তাকিয়েছিলেন, কখন আলো ফুটবে সেই আশা। আকাশটা ফর্সা হতেই বললেন, ঘেটো, জালি বোটে দাঁড় লাগা, আমি একাই যাব। মিলি দিদি ডেকে উঠে এসেছেন। ওরা সকলেই ঘটনার অভাবনীয়তায় ও আকস্মিকতায় আমাদের কথা একেবারে ভুলে গেছেন। মিলি দিদি গোলাপি রঙা একটি সিল্কের নাইটি পরে আছেন, বুকে ও কাঁধে কুচি তোলা। ভোরের রোদ্দুর মিলি দিদির চুলে, গ্রীবায়, কাঁধে এসে পড়েছে। মিলি দিদিকে একেবারে বনবিবির মতো দেখাচ্ছে। এক একবার কোনো দূরদেশী বিষণ্ণ সাদা রাজহাঁসের মতো মনে হচ্ছে। মিলি দিদি সাহেবের হাত ছড়িয়ে ধরে বললেন, না গেলে হয় না অয়নদা, নটবর তো বেঁচে নেই, তবে না গেলে হয় না অয়নদা। সাহেব উত্তর দিলেন, নীরবে মাথা নাড়লেন। মিলি দিদি বললেন, হয় না কেন? তারপর কাঁদো কাঁদো গলায় বললেন, খুব হয়, আপনি যদি নটবরের মতো। বলেই কথাটা শেষ করতে পারলেন না। সাহেবের পাশে হাঁটু মুড়ে বসে ঝরঝর করে নীরবে কাঁদতে লাগলেন। মেম সাহেব কোনো কথা বললেন না, জল ভরা চোখে সাহেবের দিকে চেয়ে রইলেন। সাহেব নিচে চলে গেলেন পায়জামা পাঞ্জাবি ছেড়ে আসতে। কেন জানি না আমার হঠাৎ সাহেবের মতো সাহসী হতে ইচ্ছা করল। ভালোবাসায় অধীর অনিশ্চিত ভবিষ্যৎ এই দুটি নারীকে দেখে আমি মুহূর্তে নটবরের কথা ভুলে গেলাম। আমি বললাম, সাহেব, আমিও যাব আপনার সঙ্গে। সাহেব নিজ থেকেই বললেন, না, তুমি যাবে না। তোমার কিছু হলে বোট চালিয়ে এদের ফিরিয়ে নিয়ে যাবে কে? কেউ যাবে না সঙ্গে, আমি একাই যাব। সাহেব রাইফেল নিয়ে জালি বোটে উঠতে গেলেন, একবারও ওদের দিকে চাইলেন পর্যন্ত না। বোটে উঠবার আগে মিলি দিদি সাহেবকে প্রায় জড়িয়ে ধরে আমাদের সকলের সামনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। মেম সাহেব কাতর গলায় বললেন, সোনা, না গেলেই কি নয়, আমার বড় ভয় করছে। সাহেব মেম সাহেবের কাঁধ চাপড়ে বললেন, কোনো ভয় নেই, নটবরের কথা একবার ভাবো। লিলি, ছি, তোমরা কি হলে বলো তো? সাহেবকে দেখে তখন আমার ভারী গর্ব হলো। মনিবের মতো মনিব বটে, মরদের মতো মরদ। শিকারের পোশাকে আমি আমার সাহেবকে রাজার মতো দেখি। কি করে পারলাম জানি না, আমি সাহেবকে হুকুম করলাম, আপনি একা যেতে পারবেন না, অছিমুদ্দি আপনাকে জালি বোট নিয়ে ডাঙায় পৌঁছে দিয়ে আসুক। আপনি আওয়াজ দিলে আবার গিয়ে আপনাকে নিয়ে আসবে। ঘণ্টা দুয়েকের মধ্যে জোয়ার পুরো হয়ে যাবে। জোয়ার ভরা হলে জঙ্গল থেকে আপনি জালি বোটে এসে একা একা পৌঁছতেই পারবেন না। আমার কথা একবার শুনুন সাহেব, আমি বারবার আপনার কথা শুনে এসেছি। সাহেব মুখ তুলে আমার দিকে চাইলেন, তারপর অছিমুদ্দিকে বললেন, চল রে। অছিমুদ্দি দাঁড় বেয়ে সাহেবকে ডাঙায় নিয়ে গেল। সাহেব আমাদের চোখের সামনে নামলেন, রাইফেলটা বগলের তলায় ফেলে খালি পায়ে এক হাঁটু কাদা ভেঙে ভেঙে যেদিকে নটবরের হলুদ শার্টের টুকরো কেওড়ায় শুলোর উপর দেখা যাচ্ছিল সেদিকে এগিয়ে চললেন। তারপর হ্যাতালের ঝোপের আড়ালে কেওড়া গাছের ছায়ায় হারিয়ে গেলেন। অছিমুদ্দি জালি বোটটাকে নিয়ে বোটে ফিরে এলো। সেই মুহূর্তে আমাদের বোটের স্টপ ওয়াচকে যেন বন্ধ করে দিল। আমরা সবাই কেবল বোবা দৃষ্টিতে জঙ্গলের দিকে চেয়ে রইলাম, অনামা অজানা মৃত্যুর মর্মান্তিক প্রতীক্ষায়। ভালো করে রোদ উঠল, রোদের তেজ বাড়ল, কিন্তু মেম সাহেব বা মিলি দিদি কেউই ডেকে নামলেন না। মিলিদি মাঝে মাঝে মুখ ঢেকে নিঃশব্দে কাঁদতে লাগলেন। সমস্ত বোটের জীবন যেন কার অমোঘ অভিশাপে নিস্তব্ধ হয়ে গেল। 1 ঘন্টা কখন কেটে গেল জানি না। জোয়ারের জল বাড়ছে, বাড়ছে তো বাড়ছেই।
আমার ভয় করতে লাগলো। অল্প কিছুক্ষণের মধ্যে সাহেব ফিরতে না পারলে জোয়ারের জল সর্বত্র ঢুকে যাবে। এই জলে শুলো বাঁচিয়ে, হাঙর কুমিরের দাঁত বাঁচিয়ে, খাল নালা বাঁচিয়ে সাহেব ফিরে আসতেই আর পারবে না, যতক্ষণ না সেই বিকেলের দিকে ভাটি শেষ হয়। অতএব সাহেবের যে কি হলো কিছুই জানা গেল না, জানা যাবে না। বড়ই অস্বস্তিতে পড়লাম। জীবনে এমন অস্বস্তিতে কখনো পড়িনি। মেম সাহেবের সামনেই একটা সিগারেট ধরালাম। মাথা ঠিক রাখতে পারছি না। মেম সাহেব শুধলেন, জোয়ার পুরো হতে আর কত দেরি স্যামুয়েল? কাপা কাপা গলায় বিরস মুখে বললাম, আর আধ ঘন্টা খানেক। কেউ কোনো কথা বলছেন না আর। জোরে জোয়ারের জল ঢুকছে খালগুলোতে, সুতি খালে। পার্শে মাছ ধরার আশায় মাছরাঙাগুলো ছো মেরে মেরে পড়ছে সুতি খালের মুখে মুখে। একটা কার্লু তীক্ষ্ণ অলক্ষণে গলায় ডাকতে ডাকতে উড়ে গেল। সমস্ত সমুদ্র উজাড় করে জল ঢুকছে জঙ্গলে। আস্তে আস্তে ভাসিয়ে নিচ্ছে, ভারশূন্য করে দিচ্ছে যেন জঙ্গলকে। সময় আর কাটছে না। এক একটি মিনিট কাটছে, আমাদের ধুকপুকানি বাড়ছে। এমন সময় সমস্ত জল জঙ্গল কাঁপিয়ে গগনভেদী এক প্রচণ্ড গর্জন শুনলাম বাঘের। সমস্ত ঝোপঝাড় যেন কেঁপে উঠল মনে হলো। জলে যেন ঢেউ খেলে গেল এবং সঙ্গে সঙ্গে একটি গুলির শব্দ। রাইফেলের গুলির গুমগুমানি জল বেয়ে কোথায় ছড়িয়ে গেল। তারপরই নিস্তব্ধতাকে আরও বেশি ভয়াবহ বলে মনে হলো। আর কোনো গুলি হলো না, আর কোনো শব্দ হলো না। হঠাৎ অমন আমেজ ভরা রোদ্দুরটা ঠান্ডা মেরে গেল, শীত শীত করতে লাগলো। আরও 10 মিনিট কেটে গেল। মেম সাহেবের মুখটি শুকিয়ে ছোট হয়ে গেছে, চোখের কোণে জল শুকিয়ে আছে। ফিস ফিস করে মেম সাহেব মিলিদিকে বললেন, তুই এত খারাপ কেন রে মিলি? অয়নদা তোকে এমন করে ভালোবাসে আর তুই এমন নিষ্ঠুরতা করিস। আমি? মিলি দিদি জল ভরা চোখ বড় বড় করে শুধলেন। মেম সাহেব আবার বললেন, তুই যে অমন করিস, আজ যদি তোর অয়নদা না ফেরে? মিলি দিদি মেম সাহেবের মুখ চাপা দিয়ে বললেন, ওরকম করে বলো না দিদি, বলো না দিদি। তারপর ফিস ফিস গলায় বললেন, কেন নিষ্ঠুরতা করি তা কি তুমি জানো না? মেম সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জানি, কিন্তু তুই বা আমাকে তো ছোট ভাবিস কেন? তার ভালোবাসা যদি একজনকে দিয়েই ফুরিয়ে না গিয়ে থাকে, তাহলে তুই তাকে ভালোবাসলে আমার অভিযোগ কিসের? মিলি দিদি ধরা গলায় বললেন, দিদি, লোকে বলবে তোমার সঙ্গে আমি বিশ্বাসঘাতকতা করেছি। যে অয়নদা তোমার, তাকে আমি কেড়ে নিয়েছি। মেম সাহেব সদক্তির মতো বললে, তোর অয়নদাকে কেউ কেড়ে নেবে এ ভয় আমার নেই। সেই জোয়ারের মতোই গতিষ্মান। সে নিজে যখন চলে তার চারপাশের সব কিছুকে সে ভাসিয়ে নিয়ে যায়। তাকে কেড়ে নেবে এমন শক্তিমতী এখনো জন্মায়নি কেউ। তারপর একটু হেসে বললেন, আমাকে একটা কথা দিবি মিলি? কি দিদি? ফিরে আসুক তোর অয়নদা, শুধু ফিরে আসুক। সে যা চাইবে তাই দিবি, তাই করবি। আমাকে যদি সত্যিকারের ভালোবাসিস, কখনো তাকে দুঃখ দিয়ে ফিরাবি না, কখনো না। কথা দে মিলি, কথা দে। মিলি দিদিও যেন ভুলে গেছেন যে আমরা সকলেই আশেপাশে আছি। মিলি দিদি কাঁদতে কাঁদতে বললেন, আমি কি চাই না দিদি, কিন্তু লোকে আমাকে খারাপ বলবে, লোকে আমাকে বুঝবে না। মেম সাহেব বললেন, কাঁদলে হবে না মিলি, কথা দিতে হবে। কথা দিয়ে আমাকে। বলতে বলতে মেম সাহেব মিলিদির হাত ধরে বললেন, লোকের কথা দিয়ে কি করব বল? আমাদের এই 3 জনের জগতে আমরা 3 জনেই সুখী হব, সুখী থাকতে চাই।
সে কেবল ফিরে আসুক, ফিরে আসুক। তোর অয়নদাকে আর কখনো দুঃখ দিস না মিলি। অছিমুদ্দি উদ্বিগ্ন গলায় বলল, গতিক তো সুবিধের লাগতেছে না গো স্যামুয়েল দা, জোয়ার তো ভরে গেল, সাহেব তো এলেন না। তক্ষুনি আমাদের সকলেরই মনে সেই পুরনো ভয়টা উকি দিল। জিভটা নুননুন করতে লাগলো। এমনই সময় হঠাৎ বোট থেকে প্রায় 150-200 গজ দূরে উজানে, যেখানে ডাঙা খুব উঁচু, কতগুলো সাদা বানি গাছের ভিড়, যেখানটা জোয়ারে ডোবে না কখনো, সেখান থেকে সাহেবের তীক্ষ্ণ স্বর শুনলাম, স্যামুয়েল, স্যামুয়েল, বোট খুলে এখানে নিয়ে এসো। দেখলাম সাহেব দাঁড়িয়ে আছেন, কাঁধে নটবরের ফর্সা রোগা আধখানা রক্তাক্ত শরীর নিয়ে। এক হাতে মৃতদেহটাকে ধরে আছেন, অন্য হাতে রাইফেল। যত তাড়াতাড়ি পারি নোঙর তুলে ইঞ্জিন স্টার্ট দিলাম। জোয়ারের খুব টান, কালী পুজোর জোয়ার। গুটগুট 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 করে বোট এগিয়ে চলল। সাহেবের কাছে পৌঁছে যতক্ষণই পারি বায়ে ভিড়িয়ে নোঙর করলাম বোট। অছিমুদ্দি ইঞ্জিনম্যান এবং খালাসি দুইয়ের কাজ করছে। সমস্ত বোটে একটা খুশির জোয়ার বয়ে গেল। নটবরের উলঙ্গ আধখানা মৃত শরীরের বিভৎস দৃশ্য কোনোদিন দেখব বলে ভাবিনি। মেম সাহেবও মিলি দিদি দৌড়ে নিচে চলে গেলেন। জালি বোট করে সাহেব উঠে এলেন নটবরকে নিয়ে। অছিমুদ্দি বোটটা বেঁধে রাখল। সাহেব উঠেই আমাকে বললেন, যত জোর পারো এই জোয়ার ধরে চলো, যত তাড়াতাড়ি মসজিদ বাড়ি পৌঁছানো যায়, দেরি হলে লাশ পচে যাবে। নটবরকে আমার পাশে বোটের ছাদে শুইয়ে ওর কাঁথাটা দিয়ে ঢেকে দিলাম। তারপর সুকান ধরে বসলাম। সাহেব বললেন, বাঘটা তখনও নটবরের উপরেই বসেছিল, আমাকে দেখা মাত্র চার্জ করল। মারতে অসুবিধা হয়নি। ইঞ্জিন টপ গিয়ারে গেলে সুকান ধরে বসে থাকলাম। জোয়ারে ভেসে চলেছি। আমার হঠাৎ মনে হলো এ জোয়ার রোজকার জোয়ার নয়, এই এক জোয়ারে অনেক কিছুই ভাসিয়ে নিয়ে গেল। এই জোয়ারেই ভেসে মসজিদ বাড়ি পৌঁছব, নটবরের বাড়ি। সাহেব নিচে চলে গেলেন, ডেকে পায়ের কাদা ও গায়ের রক্ত ধুতে। কেবিনে নেমেই এই নিথর নিস্তব্ধ মৃত্যুর পরিবেশ বদলাবার জন্যে জোরে জোরে বললেন, মিলি, আমি মরিনি, বেঁচে এলাম আজ, আমাকে একটা চুমু খাবে? মিলিদি বললেন, সবসময় এসব কথা ভালো লাগে না। মেম সাহেব ঝাঁঝিয়ে উঠে বললেন, ন্যাকামির একটা সীমা থাকা উচিত, সবসময় তোমার ন্যাকামি ভাল লাগে না। নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। সাহেব অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা বাবা, আচ্ছা। আমি ভাবলাম, এই জোয়ার সাধারণ জোয়ার নয়, এ জোয়ারে আমার বুদ্ধি শুদ্ধি জ্ঞান গম্যি সব ভেসে গেল। ভাবলাম, নটবরের মতো সাহেবও আমার মরে গেলেই ভালো হতো। ভাবলাম, যাকগে, নটবরের ডবকা বউটার চোখের জলের জোয়ারে অন্তত কোনো ফাঁকি থাকবে না, অন্তত আশা করা যায়। সে জোয়ার এখন কি দিয়ে বাঁধি তাই ভাবছি। বলবো, আরও নতুন নতুন গল্প শুনতে হলে আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন এবং ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।